আমি বলি না আমি নাম করতেই ভালোবাসি না, নামই করি না জীবনে, সবসময় অভিষেককে গালাগালি দিয়ে বেড়ায়। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নোকের যোগ্য নয়, যা তোকে বলে দিলাম, তুই আগে ওকে লড় তারপর আমাকে লড়বি। আরে রে 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 পিসিমণি, যাকে নিয়ে এত গালমন্দ করছেন, এত উল্টোপাল্টা কথা বলেছিলেন, সেই ছেলেটা আজ বাংলা চালাবে। আর কি যেন বলছিলেন, অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নখের যোগ্য নয়, কিন্তু ছেলেটা প্রমাণ করে দিয়েছে যে অভিষেক তার পায়ের যোগ্য নয়, তার নখের যোগ্য নয়। ভাই মোটামুটি তোলামূলের সর্বস্তরের নেতাকেই প্রথম থেকে বিগত কয়েক বছর থেকেই চোর চোর স্লোগান শুনতে হয়, কিন্তু বিশেষ করে তারকারা যারা ফিল্ম স্টার, অভিনেতা কিংবা অভিনেত্রী, তাদেরকে আপাতত চোর চোর স্লোগান শুনতে হতো না এতদিন পর্যন্ত বলতে চৌঠা মের রেজাল্টের আগে পর্যন্ত। বাট চৌঠা মের রেজাল্টের পরে যারা ফিল্ম স্টার, অভিনেতা কিংবা অভিনেত্রী, তাদেরকেও চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। যেরকম দেবকেও চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, আবার কোয়েল মল্লিক তাকেও চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, ইভেন আবার রাজ চক্রবর্তীকে, তাকে তো কাদা ছোঁড়া হয়েছে। তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ যেখানে বাংলার মানুষ জানে যে এই দলটা ঠিক কীরকম, আর সেই দলে আপনারা খুব আনন্দের সহিত জয়েন করছেন, সো কর্মফল তো ভোগ করতেই হয়, এটুকু আমরা জানি। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। শুধুমাত্র একটি ইতিহাস হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। ভাই আমার বাংলার মানুষকে বলবো, এদের কথাবার্তা শুনে মাথা গরম করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। শুনছিলাম যে আমার যারা বাংলাতে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদেরকে নাকি স্থায়ী করে দেওয়া হবে। যদি এমনটা হয়, যদি সঠিক শুনে থাকি, তাহলে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকেও হয়তো স্থায়ী করা হবে। তো তাদেরকে বাংলার তরফ থেকে একটা কাজ দেওয়া হোক, যে বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে ওইদিকে দাঁড়িয়ে হালকা করে সবাই মিলে হালকা করে মূত্র বিসর্জন করুক, যাতে করে বাংলাদেশের যে কৃমিগুলো ভারতবর্ষকে নিয়ে বা বাংলাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে, তারা যাতে একটু ভেসে চলে যায় আর কি। সিরিয়াসলি ভাই, আর নেওয়া যাচ্ছে না এগুলোকে। ভাই অভিষেক ব্যানার্জি তার বাড়ির নাম রেখেছিল শান্তিনিকেতন। ভাবা যায়, যেখান থেকে সমস্ত ধরনের অশান্তির উৎপত্তি, সেই জায়গাটার নামই শান্তিনিকেতন। লজ্জাও করে না। এদিকে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জির বাড়ির ফটো দিয়ে ক্যাপশনে কি লিখেছেন জানেন? লিখেছেন, এখন কলকাতার সবচেয়ে জনপ্রিয় স্থান, মানুষ ইচ্ছে মতো সেখানে যাচ্ছে, ইচ্ছে মতো খিস্তি মারছে এবং চলে আসছে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, সবাই জানে, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং দিদির শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম ইয়ার ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও। আমি মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে। বলছি দাদা, এখন পাল্টি খেলে হবে? এখন পাল্টিবাজদের মতো কথা বললে কি আর চলে? যদি জনতার দরবারে এসে ক্ষমা চেয়ে নিতেন প্রকাশ্যে, তাহলে হয়তো জনতা ক্ষমা করে দিতে পারতো। আর তা না করে আবারও তাদেরই সাথ দিয়েছিলেন, তার জন্যই তো নামটা এতখানি বদনাম হয়েছে। দেব যতগুলো কথা বলল, তার মধ্যে একটা কথা স্পেশালি খুবই ইম্পর্ট্যান্ট, কথাটা হলো এটা। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও। আমি মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যতবারই দেব ভোট চেয়েছে মানুষের কাছ থেকে, ঘাটালবাসীর কাছ থেকে, ততবারই মিথ্যে বলে, মিথ্যে কথা বলে ঘাটাল মাস্টার প্ল্যানের ভাওতামি দেখিয়ে ভোট চেয়েছে এবং ভোটে জিতেওছে। আর এই তোলামূলের সরকার তো চলে গেল, ঘাটাল মাস্টার প্ল্যান আর হলো কোথায়? শুনেছিলাম নাকি অফিসিয়াল ভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে, কাজ শুরু হয়েছে, একমাত্র ঘাটালবাসীই জানে কি কাজ হয়েছে। দেখো, তৃণমূল কংগ্রেস একটা রুলিং পার্টি লাস্ট 15 ইয়ার্স, এবং দিদিকে আমরা শ্রদ্ধা করি, এখনও করি, সবসময় করব। শি ইজ আ ফাইটার, আজকের নয়, বহু বছরের একজন ফাইটার।
তাকে সম্মান জানানোটা আমাদের উচিত। সেই সম্মান নিয়ে আমি বলছি, যখন তিনি কোনো কাউকে অনুরোধ করেন যে তুমি এসো আমার প্রচারে, কখনো কোনো শিল্পী না বলতে পারেন না, এটা কখনো সম্ভব নয়। তিনি এসছেন, মানে শিল্পীরা সবাই এসছেন প্রচারের জন্য। যেটা বুমেরাং হয়ে গেল যে শিল্পীদের এনে যে ভোটটা পাওয়া যাবে সেই চিন্তাভাবনাটা ভুল হয়ে গেল। ভাই, এরা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কেরিয়ারটা নিজেদের হাতে তুলেই নিজেরাই ধ্বংস করেছে। বিশেষ করে তো কোয়েল মল্লিক, তার ভাগ্যটা এতটাই খারাপ, পার্টিতে জয়েন করতে না করতেই পার্টিটা দূর হয়ে গেল, একদম ধ্বংস হয়ে গেল। যে ওরা আসলেই কিন্তু ভোট বাক্সে ভোটটা পড়ে না, সেটা প্রমাণিত, সেটা ইটস এ নোন ফ্যাক্ট নাও, ইটস এ ট্রুথ। এখন যারা রুলিং পার্টি আছে তাদেরও এটা একটা শিক্ষণীয়, এবং আমাদের জন্য ওটা শিক্ষণীয় যে এরকম নয় যে আমরা 10 জন ফিল্ম স্টার কিনে দাঁড় করিয়ে দেবো এবং আমরা ভোটটা পেয়ে যাবো। সেটা কিন্তু ভুল চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাটা এখন আর প্রযোজ্য নয়। চিন্তা ভাবনাটা এখন আর প্রযোজ্য নয়, এই কথাটা যদি বলি তাহলে কথাটা কিন্তু ভুল বলা হবে। শিল্পীকে আনবো আর ভোট পেয়ে যাব, এই যে চিন্তা ভাবনা, এটা কোনো কালেই প্রযোজ্য ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে কিছু মা বোনেরা রয়েছে যারা আপনাদের মুভি দেখেন বা সিরিয়াল দেখেন, তারা কিন্তু আপনাদের মুখ দেখে ভোটে খানিকটা প্রভাবিত হয়ে যান, কারণ মা বোনেরা অনেক সংখ্যায় রয়েছে যারা রাজনীতিতে আসতেও চান না এবং রাজনীতিতে কোনো ইন্টারেস্ট রাখেন না। কিন্তু বেশিরভাগ ছেলেরাই, যারা পুরুষ, যদি খানিকটা রাজনীতিতে ইন্টারেস্ট রাখে, তারা কিন্তু তাদেরকেই ভোট দেয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা যদি মনে করে যে হ্যাঁ ইনি রাজনীতি করেন এবং ইনি মানুষের উন্নতি করতে পারেন, তারা কিন্তু তাদেরকেই ভোটটা দেয়, আপনাদের মতো শিল্পীদের দেখে ভোট দেয় না। হ্যাঁ, এটা ঠিক যে শিল্পীদেরকে এনে রোড শো কিংবা সভাতে ভিড়টা একটু বেশি দেখানো যায়, কিন্তু ভোটে তার কোনো প্রভাবই পড়ে না। কিছুটা প্রভাব পড়ে, কোনো প্রভাব পড়ে না বললে ভুল হবে, কিছুটা প্রভাব পড়ে, যেটা বললাম ওই মা বোনেদের খানিকটা প্রভাব পড়ে। দেখো, যদি না কোনো ড্রাস্টিক সেন্ট্রাল তরফ থেকে কোনো চেঞ্জেস আসে বা তারা কোনো রকম চেঞ্জেস চায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেহেতু সাংসদ এবং আমি ইলেক্টেড সাংসদ, আমি নট এ রাজ্যসভা এমপি যে চাইলাম ঢুকে গেলাম, সেরকম নয়। আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন এবং যখন ভোটটা দিয়েছেন তখন আশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদি আছেন, যখন আসছেন, যখন আমাদের জন্য কোনো ভালো কাজ করবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে আমি যে কদিন এখন 29 অবধি আমি আছি, 29 অবধি আমার এমপি ল্যাডের তহবিল থেকে যেই টাকা ধার্য করা হয়, তার জন্য যে কর্মসূচি থাকবে, তার জন্য যে কাজ আমি করতে চাইবো, সেটা আমার করে দিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাকিটা কিছুটা তো ফিঙ্গার্স ক্রস রয়েছে, যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই কাজটা করে দিয়ে যাব। সো আবারও এই যারা শিল্পী রয়েছে, যারা সরাসরি রাজনীতিতে ঢুকে যাচ্ছে কেবলমাত্র বলা চলে সুবিধা পাওয়ার জন্যে, এরা কিন্তু আবারও এটাই বলবো, পলিটিক্সের পি এবং রাজনীতির রটাও বোঝেন না, কিন্তু কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যেই ঢুকে যান। দেখো, সবাই এখন বলতেই পারে যে রেজিগনেশন দিচ্ছি না কেন, রিজাইন করছি না কেন। রিজাইন করতে 1 সেকেন্ড লাগে ভাই। চৌঠামের রেজাল্টের পর এরা যাই বলুক না কেন, এদের কথার মধ্যে, যে কোনো কথা বললে এদের কথার মধ্যে একটা করে ক্লু থেকে যায় যে আমি ছেড়ে গেলেও যেতে পারি যদি সেরকম পরিস্থিতি আসে। কিন্তু আমি রিজাইনটা এই জন্য করতে চাইছি না, আমি রাজনীতির মানুষ নই বলে আমি বলছি। আমি রিজাইনটা এই জন্য করবো, এখন মানুষ আমাকে ইলেক্টেড করেছেন, ইলেক্টেড এমপি আমি, মানুষ আমাকে ভরসা করেছেন। আমি মানুষের পাশ থেকে হট করে আমি সরে যেতে পারি না, যদি না অন্য কোনো একটা কিছু রিজন থাকে বা অন্য কোনো ঘটনা ঘটলো যে ছাড়তে হলো, সেটা আলাদা জিনিস। মানুষ এই কথাটা কখন বলে, যখন মনস্থির করেই নেয় যে ছেড়ে দিলেই বা ছেড়ে গেলেই বোধহয় ভালো হয়, তখনই এই ধরনের কথাবার্তা বলে। আর রচনা ব্যানার্জি নিজেই বলছেন যে তার এলাকার মানুষেরাই তাকে দিনে 5 বার করে ফোন করে যে দিদি থাকছেন তো। তারা আমাকে দিনে 5 বার এখন ফোন করে, দিদি আপনি আছেন তো আমাদের সাথে। আমাদের কিন্তু দিন খুব ভালো সময় নয় এখন। দেখো, দল আসবে দল যাবে। 2011-তে দিদি এসেছিলেন, সিপিএম চলে গেছিল, 34 বছরের রাজ তাদের ছিল, তখন আমরা মেনে নিয়েছিলাম। আজকে 2026, তৃণমূল চলে গেল, ভারতীয় জনতা পার্টি এলো, এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে, আপনি বলছেন যে মেনে নিতে হবে, বাট আপনার দলের প্রধান নেত্রী তিনি তো মেনে নিতেই পারছেন না। তিনি জনগণের রায়কে অসম্মান করছেন। প্রথমত তিনি তো পদত্যাগ করেননি, আর এখন শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণও হয়ে গেছে, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমার এই বাংলার। তারপরেও আপনার দলের প্রধান নেত্রী তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বায়োর থেকে এখনও বেঙ্গল চিফ মিনিস্টার লেখাটা সরাননি। জাস্ট ভাবুন কতখানি নির্লজ্জ। ভাই, এটা দেখার পর আমিও মনস্থির করে ফেলেছি যে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের বায়োতে লিখে রাখবো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। আমরা অভিনয় করি, এত বছর ধরে আমরা অভিনয় করেছি, আগে তো এগুলো ছিল না, এটা তো মানতেই হবে। বিগত 15 বছর আগে তো রাজনৈতিক কোনো দল এসে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতো না, এটাই ফ্যাক্ট। আমরা নিজেদের মতন কাজ করেছি, আমাদের ইম্পার প্রেসিডেন্ট
আর্টিস্টরা সব ছিল, তারাই কাজ করতো, টেকনিশিয়ানস ফোরাম থাকতো, সব কটা ফিল্ডের আলাদা আলাদা ফোরাম থাকতো, তার মধ্যে একজন হেড থাকতো, সেই সব কিছু করতো এবং খুব শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে আমরা এত বছর ধরে কাজ করেছি। আমাদের কোনোদিনও কিন্তু অশান্ত পরিবেশ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল না। তাহলে ভাই এনারা এখন নিজের মুখেই মেনে নিচ্ছেন ঠিক যেভাবে এই তোলামূল পুরো বাংলাটাকে ধ্বংস করেছে, একইভাবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকেও ধ্বংস করেছে এই তোলামূল। বাট লাস্ট ইদানিংকালে একটু সেটা হয়েছিল এবং সেটা অনেকেই মেনে নিতে পারছিল না। কিন্তু দেখো, যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ সেই অর্থে হয়তো খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি, এটাও ফ্যাক্ট। সেই অর্থে আমরা আওয়াজ তুলতে পারিনি। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেন পলিটিক্স ঢুকবে, এটা তো আমার সবসময় প্রশ্ন ছিল। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এটা প্রশ্ন ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ঢোকা উচিত নয়। আমরা খুব শান্তিপূর্ণভাবে একদম পরিবারের মতন করে কিন্তু আমরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করি। তো সেখানে এটা ঢুকেছিল, সেটা কেউ হাসি মুখে মেনে নিতে পারেনি, তাই জন্য প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর সমস্যা হয়েছে। যাই হোক, এখন তো আশা করব যে আগামী দিনে হয়তো আবার সেটা হবে না, সেই ভুল আশা করি আবার কেউ করবে না। এবং আমরা যারা শিল্পীরা যেরকম আমাদের ইন্ডাস্ট্রি ছিল, সেরকমভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আগামী দিনেও চলবে এবং সবাই খুব ভালোভাবে কাজ করবে এবং এইরকম রাজনীতিক পরিবেশ ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে না। হ্যাঁ, পুনরায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীরা ভালো করে কাজ করবে, ভালোভাবে কাজ করবে, সেখানে আর রাজনীতি ঢুকবে না। তবে বাংলার মানুষ এই ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ধান্দাবাজ, যারা গিরগিটি, যারা পাল্টিবাজ, তাদেরকে কিন্তু চিনে ফেলেছে। ভুল, দেখো, মানুষ কখনো জেনে শুনে ভুল করে না, ভুল হয়ে যায়। তোলামূলীরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছে করেই ভুল করেছিল। ভুল বলবো না, ওগুলো তারা ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছের মতোই কাজ করত, আর তার জন্যই পুরো দলটা একদম ধ্বংস হয়ে গেছে আজ। আর ভাই, এরা যে এখন খানিকটা এড়িয়ে গিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে কথাবার্তা বলছে না, নিজেরাও ভালো করে জানতেন যে কোন পার্টিতে জয়েন করেছিলেন এবং নিজের মুখেই তো এখন মানছেন যে পলিটিক্সটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে গিয়েছিল। কোথায় ঢোকেনি? শিক্ষা ব্যবস্থায় ঢুকে গিয়েছিল, চাকরি ব্যবস্থায় ঢুকে গিয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকে গিয়েছিল, কোথায় ঢোকেনি? ইভেন ছেলে মেয়েদের যে বইগুলো, তাদের বইতে কথার যে ধরন, আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছো, আম্মু, আপ্পু, এরকম কিছু লেখা টেখা আর কি, হ্যাঁ, এগুলোও ঢুকে দেওয়া হয়েছিল। আশা করি এগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আবার আগের মতো আমার বাংলাতেই ফিরে আসবে। যাই হোক, সর্বশেষে আমার মেদিনীপুরের ছেলেটাকে অশেষ শুভেচ্ছা, ভালো করে কাজ করুন উনি, আমার রাজ্যের, আমার এই পশ্চিমবঙ্গের যথেষ্ট উন্নতি করুক, কলকারখানা আনুক, ছেলে মেয়েদের যারা বেকার ছেলে মেয়ে তাদেরকে কাজ দিন, মেয়েদের সুরক্ষা দিন এবং আরজিকর এরকম আরও বিভিন্ন ঘটনা যেগুলো রয়েছে সেগুলোর যারা প্রকৃত দোষী তাদেরকে উচিত শিক্ষা দিন। এরকম বহু ভালো ভালো কাজ করুন। আশা তো এটাই করব যে রাজ্যের যথেষ্ট উন্নতি হবে এবার থেকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।